বস ব্যাপারটা কিন্তু বেশ ভালোই লাগছে। ফাইনালি বাংলাদেশ মার্কেটে একটা অফিসিয়াল গেমিং ডিভাইস চলে আসছে। আমাদের দেশে যত ফোন লঞ্চ হয় অফিসিয়ালি, এগুলো কিন্তু গেমিং ডিভাইস না, মানে মোটামুটি সব দিক থেকে ব্যালেন্স করার ট্রাই করে, নয়তো বা কম দামি ডিভাইস নিয়ে আসছে যেগুলোকে গেমিংয়ের জন্য স্পেশাল কিছু বলা যায় না। বাট এই ডিভাইসটাকে বলা হচ্ছে এটা একটা গেমিং ডিভাইস এবং ডেডিকেটেডলি ফর গেমার্স। ইনফিনিক্স GT30 Pro এরকম বড়সড় একটা বক্স আসলে আমাদের কাছে, বাট আপনি কি এরকম বড় বক্স পাবেন? আচ্ছা, সে প্রসঙ্গে তো যাবো। ইনফিনিক্স যে এটাকে দাবি করছে এটা গেমিং ডিভাইস, কি ক্রাইটেরিয়া ফুলফিল করছে? ফার্স্ট অফ অল, গেমিং ডিভাইসে কি থাকে? গেমিং ট্রিগার থাকে। হ্যাঁ, এটাতেও আমরা দেখছি দুইটা ট্রিগার রয়েছে, একদম এই যে বডির সাথে টাচ সেন্সিটিভ এরিয়া থাকছে। ডিজাইন সেই জায়গায় গেমিং একটা ভাইব আছে। বক্সে আপনি পেয়ে যাচ্ছেন একটা কুলার, আবার সেটা চার্জার হিসেবেও কাজ করে। এটা আবার ওয়্যারলেস চার্জিংয়েও সাপোর্ট নেয়, বাইপাস টেকনোলজি সাপোর্ট নিচ্ছে। তার মানে আপনি গেমিং টাইমে চার্জে লাগিয়ে অবশ্যই গেমিং করতে পারবেন। তাছাড়া হ্যাঁ, ওই যে ক্যামেরাতে কমতে থাকবে, যেটা হচ্ছে গেমিং ফোনের বৈশিষ্ট্য, সে জায়গাও আছে। এছাড়াও স্পেশাল বেশ কিছু ফিচার আছে যেগুলো গেমিং ডিভাইসকে ইন্ডিকেট করে। বাট আমাদের কাজ কি? খুঁজে দেখা আসলে এটা গেমিং এর জন্য কতটুকু পারফেক্ট। এই স্মার্টফোনটা যে প্রাইস পয়েন্টে এসছে অ্যারাউন্ড 40K, ওই প্রাইস পয়েন্টে অফিসিয়াল বেশ কিছু ডিভাইস পাওয়া যায়। তাতে যে ধরনের প্রসেসর রয়েছে বা SoC রয়েছে সে তুলনায় এখানে ডেফিনেটলি বেটার চিপ রয়েছে। আবার এই স্মার্টফোনটা ওই প্রাইস পয়েন্টে ট্রিগার দিচ্ছে যেগুলো কিনা আমরা অন্য ডিভাইসে পাই না। এই কারণেও মনে হচ্ছে এটা একটা গেমিং ভাইব দিতে পারছে। বাট এই ভিডিওটাতে আপনারা রিয়েল রিভিউ পেতে যাচ্ছেন, আসল রিভিউ পেতে যাচ্ছেন এই স্মার্টফোন সম্বন্ধে। ওটা জেনে শুনে বুঝে, মানে শুনে, তারপরে না আপনি আপনার ডিসিশন মেক করেন আদৌ এই ডিভাইসটা আপনি কিনছেন কিনা। যেটা বলছিলাম, আমাদের কাছে এই ডিভাইসটা এরকম বড় প্যাকেজিং আসছে, যার মাঝে দুইটা কম্পার্টমেন্ট রয়েছে, একটাতে স্মার্টফোন আর একটাতে ওই যে কুলিং সিস্টেম প্লাস এই স্পেশাল কেসটা। এই স্পেশাল কেসটাতে এখানে একটা মেটালিক বিষয় আছে, এটার সাথে অ্যাটাচ হয়ে যায় ওদের কুলিং সিস্টেমটা। বাই দ্য ওয়ে, যারা জানেন না, ইনফিনিক্সের এই ডিভাইসটা কিন্তু PUBG PMSL এর অফিসিয়াল গেমিং ফোন। এবং যারা কিনা গেমিং কন্টেস্টে অংশগ্রহণ করতে চান, PUBG গেমিং কন্টেস্টে অংশগ্রহণ করতে চান, তাদের জন্য স্পেশাল একটা সুখবর রয়েছে। ইনফিনিক্স আয়োজন করতে চলছে PUBG মোবাইল ক্যাম্পাস চ্যাম্পিয়নশিপ। আপনিও জয়েন হতে পারেন, তবে জয়েন হওয়ার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া বলেন বা বেশ কিছু নিয়মকানুন রয়েছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন ওদের ফেসবুক পেজ থেকে। অর্থাৎ যারা রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, ইনফিনিক্সের ফেসবুক পেজে যোগাযোগ করুন এবং সেখান থেকে আপনি ডিটেইলে সব কিছু জেনে রেজিস্ট্রেশন করে ফেলতে পারেন, যদি কিনা আপনি PUBG পাগলা হয়ে থাকেন। অলরাইট, আমরা ফোনে ফিরে আসছি। এইটার যে কম্বো প্যাকটা ওইটা পাওয়া যাচ্ছে 42,000 টাকাতে, যেখানে আপনারা এক্সট্রা একটা এরকম কেস পেয়ে যাবেন এবং কুলিং সিস্টেমটা পেয়ে যাচ্ছেন। আর যেটা রেগুলার প্যাক, জাস্ট স্মার্টফোন এবং ওর যে বক্স সেগুলোর মাঝে যা থাকে ওইটা সহ আপনি পেয়ে যাচ্ছেন 40,000 টাকাতে। এবং লঞ্চ করা হয়েছে 12/256GB ভ্যারিয়েন্টে। তবে এই ডিভাইসে আলাদা করে কোনো মেমোরি কার্ড ব্যবহার করার সুযোগ নেই। এইটা একটা ড্রব্যাক, বা যাদের কিনা আরও বেশি স্টোরেজের প্রয়োজন পড়ে তাদের জন্য এটা একটা কমতির কারণ হতে পারে। ফোনটার ডিজাইন, হ্যাঁ, রিয়ার প্যানেল থেকে আপনারা একটা গেমিং ভাইব তো পাবেন, বাট রিয়ার প্যানেলটা দেখলে গ্লাসের মতো লাগলেও এটা আদতে প্লাস্টিকে তৈরি, স্ক্র্যাচ পড়ার পসিবিলিটি ইউজ, এবং প্রচুর পরিমাণে ফিঙ্গারপ্রিন্ট ম্যাগনেট। জাস্ট আপনি কিছুক্ষণ হাতে ধরে রাখলেই দেখতে পাবেন আপনার সুন্দর স্মার্টফোনটা আগলি একটা ভাইব ক্রিয়েট করছে। ও হ্যাঁ, 8GB আছে, যেটা গেমিং ফোনে থাকা চাই, এটার কথা তো শুরুতে বলা হয়নি। এখানে আবার বেশ কয়েকটা লাইট জ্বলে এবং একটু নাথিং টাইপের ভাইব ক্রিয়েট করে। বডি ফ্রেমে আমরা 3.5mm হেডফোন জ্যাকটা পাইনি, যেটা একটা গেমিং ডিভাইসে থাকা উচিত। ওই জিনিসটা আর কমতি আছে। তবে ওরা বুদ্ধি করে বক্সের মাঝে একটা Type-C এর ইয়ারফোন দিয়ে দিয়েছে, আপনি চাইলে ওটা দিয়ে ল্যাটেন্সি ফ্রিভাবে গেমিং করতে পারবেন। স্টিল আমার মনে হয় এখানে একটা 3.5mm হেডফোন জ্যাক থাকা উচিত ছিল, যেটা সাধারণত গেমিং ডিভাইসে অবশ্যই রাখা উচিত। এই ফোনটাতে আয়ার ব্লাস্টার সেন্সর রয়েছে, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেল মাইক রয়েছে এবং ডুয়াল স্পিকার রয়েছে। বডি ফ্রেমটা প্লাস্টিকের তৈরি। আর আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, পজিশন মোটামুটি একটু নিচের দিকেই, কয়েকবার ব্যবহার করলে আই হোপ যে এটার সাথে আপনি ইউজ টু হয়ে যাচ্ছেন। রেটিংয়ের বেলায় IP64 এর রেটিং রয়েছে, যেটাকে আমি বর্তমান যুগের সাথে কম্পেয়ার করে বলবো একটু নিচের দিকে, বাট স্টিল এটাকে আপনি হালকা পাতলা স্প্ল্যাশ লাগাতে পারবেন, সমস্যা নেই। তবে পানিতে টানিতে চুবাতে যেন না আর কি। এই ফোনের ডিজাইন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। যেহেতু এটা একটা গেমিং ফোন, আমরা শুরুতেই গেমিং নিয়ে কথা বলতে চাই। ফার্স্ট অফ অল যেটা বলছিলাম, এখানে গেমিং ট্রিগার রয়েছে এবং এটা কোনো প্রেশার সেন্সিটিভ না, এটা মূলত টাচ সেন্সিটিভ এরিয়া। এবং এখানে আপনি দেখতে পাবেন ট্রিগার এরিয়াটাকে আলাদা করা হয়েছে। আর এটা একটু কর্নার এরিয়ার দিকে আর কি, মানে ট্রিগারটা আরেকটু ভিতরের দিকে থাকলে যে মানে আমাদের নর্মালি আঙুলটা এভাবে পড়ে, যদিও বাড়িতে মিস টাচ হয় না, আমি খেয়াল করে দেখেছি, কয়েকবারই টাচ করে দেখেছি। এই ফোনটাতে SoC হিসেবে রয়েছে MediaTek Dimensity 8350 Ultimate। এই সেম প্রসেসরটা আমরা কিছুদিন আগেই ওদের আর একটা ডিভাইসে পেয়েছিলাম, Infinix Note 50 Pro Plus। তো ওই ফোনটার ক্ষেত্রেও কিন্তু 12GB র্যামই আমরা পেয়েছিলাম, 256GB স্টোরেজ পেয়েছিলাম। বাট ওই ডিভাইসটা আন্তততে স্কোর করছিল প্রায় 19 লাখের মতো, যেখানে এই ডিভাইসটা স্কোর করছে 12 লাখের মতো।
এইখানে একটু বৈষম্য কেন হলো বুঝলাম না, বা কেন কম আসলো সেটাও আমি বুঝলাম না। আমি দুবার টেস্ট করে দেখছিলাম, তাতে করেও উন্নতি হয়নি এখানে। আচ্ছা, সবসময় স্কোরের ব্যাপার দিয়ে হয় না, আমরা এদিকে গিগবেঞ্চ কোরেও দেখছি মাল্টি কোর এবং সিঙ্গেল কোরে মোটামুটি ভালো একটা রেজাল্ট দিচ্ছে এখানে ডেফিনেটলি। বাট এই যে দুটো টেস্ট করছিলাম, এই টেস্টিং টাইমে কিন্তু স্মার্টফোনটা বেশ ভালো রকমেরই হিট জেনারেট করছিল। আচ্ছা, স্মার্টফোনটি রান করছে XOS 15 বেসড অন অ্যান্ড্রয়েড 15। ওরা 2 বছরের 2টা মেজর আপডেট দিবে, এইখানে একটু কমতি হয়ে গেল। অ্যাটলিস্ট 3 ইয়ার্স তো থাকা উচিত ছিল, বা আর একটু উপরের দিকে থাকলেও আরও বেটার হতো। কিন্তু ভালোর জায়গা আছে। স্টোরেজ টাইপ UFS 4.0 রয়েছে এখানে, এটা ডেফিনেটলি ভালো একটা সাইন। অন্যদিকে LPDDR5X এর র্যাম রয়েছে, তো এই জায়গাটাতে কিন্তু ভালো কিছু দেওয়ার চেষ্টা করেছে। এবং যদি কিনা আমরা 40,000 টাকা ব্র্যাকেটে অফিসিয়াল অন্য কোনো ডিভাইসের সাথে কম্পেয়ার করি, তাহলে ডেফিনেটলি এই জায়গাটাও ভালো করছে। এখন অনেকেই বলতে পারেন, বা অনেকের ধারণা থাকতে পারে এমনটা, যে আমি 40,000 টাকা দিয়ে যেহেতু বাঘা বাঘা খেলোয়াড় পেয়ে যাই গ্রে মার্কেটে, তাহলে এটাই বা কেন নিব? ভাই, ওই প্রশ্নের উত্তর আমি কোনোভাবেই দিতে পারবো না, কারণ এই দুইটা দুই জগতের জিনিস। বাট যারা কিনা অফিসিয়াল ডিভাইসেই কিনতে চায়, তাদের হিসাবটা আলাদা, এবং সেই হিসাব অনুযায়ী আমাদের এই ডিভাইস কম্পেয়ার করা উচিত অফিসিয়াল ডিভাইসের সাথেই। আই হোপ আপনি এই ব্যাপারটা ক্লিয়ার। যেহেতু এটা একটা গেমিং ডিভাইস, একটু গরম টরম তো হবে, হওয়াটাও স্বাভাবিক। এই জন্য ওরা কি করছে, এর মাঝে একটা ভেপুর চেম্বার কুলিং সিস্টেম ব্যবহার করছে, এবং যা 6 লেয়ারের প্রিভিয়াস জেনারেশনের ওরা যেটা ব্যবহার করতো তার চাইতে একটু বড় সড়ো। তো এই কুলিং সিস্টেম আসলে কেমন রেজাল্ট দেয় গেমিংয়ে, সে ব্যাপারে তো আমরা একটু পরে আসবো। তার আগে দেখুন এটার ইউআই এর কি অবস্থা। ইনফিনিক্সের ইউআই নিয়ে আমাদের বরাবর একটু কমপ্লেন ছিল। এইটার রেজাল্টটা একটু স্মুথ মনে হচ্ছে, আসলে এটা আপনি ফিল পাবেন। মূলত এইটার ডিসপ্লেটা বেশ কিছু অ্যাপের ক্ষেত্রে 144 হার্জ দিতে পারে, সেই জায়গায় এক রকমের স্মুথনেস পাচ্ছেন, ওটা একটা ভালো বিষয়। অন্যদিকে এইটার ইউআইটা আমার কাছে একটু ক্লিন লাগছে। হ্যাঁ, কিছু ব্লোটার এখানে আছে, আপনি যেগুলো আনস্টলও করে নিতে পারবেন। তারপর স্টিল এটাকে কিন্তু মোটামুটি বেশ ভালোই ক্লিন লাগছে। তাছাড়া অ্যাপ ওপেন ক্লোজ টাইম একটা হাই মিডরেঞ্জ প্রাইস পয়েন্টের মতো আমি রেজাল্ট দেখছি কিন্তু এখানে একদমই, যেটা হয়তো আপনারাও খেয়াল করছেন, আমাদের টেস্টিং পিরিয়ডে সেটা আমরা পেয়েছি। অন্যদিকে এটার র্যাম ম্যানেজমেন্ট কিন্তু ভালো করছে, 12 GB র্যাম আছে, যেটার ম্যানেজমেন্ট ভালো, মানে 12 GB দিয়ে ঠিকভাবে পোষায় নেওয়ার ট্রাই করছে। তবে ওই যে আমার কমপ্লেইন, এটাতে 256 পর্যন্তই সর্বোচ্চ, আপনি আলাদা করে মেমোরি কার্ড ব্যবহার করতে পারছেন না। 512টা এই দামে আনলে মনে হয় খারাপ হইতো না। ইনফিনিক্সের ওইটা করতে পারলে, অথবা একটা মেমোরি কার্ড সিস্টেম দিতে পারলে ভালো হতো। আমরা রিড রাইট স্পিড টেস্ট করে দেখেছি, এই জায়গায় কিন্তু খুবই ভালো রেজাল্ট দিচ্ছে, এবং এই বিষয়টাই টোটাল স্মার্টফোনের ইউজার এক্সপিরিয়েন্সের উপর একটা ভালো রকমের প্রভাব ফেলবে, এবং লং রানে গিয়েও দেখবেন এই ফোনটা ভালো রেজাল্ট দিচ্ছে। আপনি যখন কোনো ডেটা পাস করছেন, বা মানে কপি টপি করছেন, পেস্ট করছেন, সেক্ষেত্রে তো ভালো রেজাল্ট পাবেনই। এছাড়া ডে টু ডে লাইফেও আপনি যখন ব্যবহার করছেন, এই UFS 4.0 আপনাকে হেল্প করবে। LPDDR5X এর র্যাম রয়েছে, সেটাও ডেফিনেটলি ফিউচার প্রুফ, বা বর্তমান সময়ের স্ট্যান্ডার্ড জায়গায় আছে সুন্দরভাবেই। তো গেমিং পাবজি যখন আমরা খেললাম, এখানে দেখলাম 120 FPS আপনি গেম প্লে করতে পারছেন, একদম ফুল 120 FPS এ গেম প্লে করতে পারবেন। আবার আপনি চাইলে এখানে কিন্তু HDR আলট্রাতেও প্লে করতে পারবেন, বাট আমাদের টার্গেট ছিল 120 FPS এ ট্রাই করার, এবং সেক্ষেত্রে দেখলাম এটা 120 FPS পর্যন্ত পুশ করছে, বাট স্ট্যাবলভাবে সেই জায়গাটাই ধরে রাখতে পারছে না। এটা মোস্টলি থাকে এরকম 10 থেকে 15-র মাঝে। বাট এই জায়গাটাই আবার কমতি আসে কখন জানেন, যখন কিনা আপনি রেকর্ডিং অন করবেন। গেমিং ডিভাইস হিসাবে এই জিনিসটা কিন্তু আপনার প্রয়োজন পড়বে, এবং যারা গেমার রয়েছে তারা ভাই রেকর্ড করবে। ম্যাক্সিমাম মানুষই হয়তো বা রেকর্ড করতেও পারে, এবং সেভাবে আমাদের টেস্ট করা উচিত ছিল। আমরা টেস্ট করে দেখেছি, এবং যখন কিনা আসলে এটাতে রেকর্ডিংটা অন করে দেওয়া হয়, এবং ওদের যে ইনবিল্ট গেমিং সিস্টেমটা রয়েছে, অর্থাৎ গেম মুড রয়েছে, সেখান থেকেই চাইলে আপনি রেকর্ডিং অন করতে পারবেন। এবং আমরা যখন রেকর্ডিংটা অন করে দেখছিলাম, তখন এই ফোনের উপরে ভালো রকমের প্রেশার দেয়, এবং হিটটা অনেক বেশি জেনারেট করে। তো ওই মুহূর্তে দাঁড়িয়ে ফোনটাতে আমরা ফ্রেম রেট পাচ্ছিলাম এরকম 103, 107, 10, এরকম, কখনো কখনো 15-16তেও যাচ্ছিল, বাট একটু ফ্ল্যাকচুয়েট করছিল ভালোই, আর ফোনটা দ্রুত সময়ের মধ্যে হিট জেনারেট করছিল। তবে পাবজিতে আপনারা যখন 120 FPS প্লে করবেন, খুব একটা স্ট্যাটার লক্ষ্য করবেন না, ল্যাগের দেখা পাইনি আমরা, হালকা মাইক্রো স্ট্যাটার পেয়েছি আর কি। এখন গরম কত দূর হচ্ছিল, স্ক্রিনের এই পোর্শনটাতে গরম হচ্ছিল প্রায় 42 ডিগ্রি প্লাস, আর রিয়ারের দিকটাতে 41 ডিগ্রির মতো আসছিল, এবং এটা 45 মিনিটস অ্যারাউন্ড এরকম একটা টাইমের গেম প্লেতে। সো বোঝা যায় যে ভালো রকমের হিট জেনারেট করতে পারে এই ফোন। এদের যে কুলিং সিস্টেমটা রয়েছে ইনবিল্ট, সেটা যে একদম প্রপারলি এটাকে কুল করে ফেলতে পারছে, ব্যাপারটা ঠিক সেরকম আমার কাছে লাগেনি। বরং ওদের যে কুলিং সিস্টেম আর একটা দিয়ে দিয়েছে, ওই ফ্যানটা ইউজ করলে আপনি অ্যাকচুয়াল রেজাল্ট পাবেন। একে তো ফোনটা অ্যাট এ টাইম চার্জ করতে পারছে, আবার আসলেই ওইটাই ফোনটাকে খুব ভালো রকমের ঠান্ডা করতে পারে, এবং তখন এটা 35-এর ঘরে বা 37-এর ঘরে চলে আসে, যেটা আমি মনে করি মানে একদম স্ট্যান্ডার্ড জায়গায় থাকে, এবং ফোনের জন্য কোনো ধরনের সমস্যার কারণ হবে না। সো যারা উড়াধুরা গেমিং করতে চাচ্ছেন, এইটার সাথে আপনার ওই কুলিং সিস্টেমটা সহ নেন, ওটাই আসলে আপনার
দরকার হবে। পাবজির পরে গেনশন ইম্প্যাক্ট আমরা 60 FPS এই স্মার্টফোনটাতে গেম প্লে করি কাস্টম গ্রাফিক্সে, এবং 60 FPS আমরা দেখছিলাম এইটা 51, 53, 55, 58 এরকম। যদি অ্যাভারেজ এটাকে আমি বলি 56 এর মতো আমরা আসলে পাচ্ছিলাম মোটামুটি অ্যারাউন্ড 50 মিনিটস গেম প্লেতে, এবং গরম আসলে পাবজির মতোই হচ্ছিল, পাবজির তুলনায় কম নয় বরং ওরকমই সেম ছিল। যেখানে অনেক ডিভাইসে আমরা দেখি গেনশন ইম্প্যাক্ট একটু বেশি গরম হয়, এটার ক্ষেত্রে ব্যাপারটা ওরকম ছিল না, বরং পাবজিতেই একটু এটা বেশি হিট জেনারেট করছিল। তবে রেকর্ডিং অন করলে কিন্তু এখানেও প্রেশার দেয়, সেটা আপনি বুঝতে পারবেন। অন্যদিকে COD কল অফ ডিউটি মোবাইল এটাও আমরা ট্রাই করি, 120 FPS এখানে আপনি গেম প্লে পাবেন, এবং এইখানে কিন্তু অনেকটা স্টেবল রেজাল্ট দেয়, গরম তুলনামূলকভাবে কম হয়, এবং কোনো ধরনের স্ট্যাটার বা ল্যাগের দেখা আমরা এখানে পাইনি। সো গেমিং রেজাল্ট এখানেও ভালো বলা যায়। আর এই যে বাকি থাকলো গেমিং ট্রিগার, এই ট্রিগারটা আসলেই কাজের, এবং এইটার সাথে হয়তোবা যারা ইউজ টু না, কিছুদিন ব্যবহার করলে এর সাথে ইউজ টু হয়ে যাবেন, তখন আপনার কাছে বরং এটাই ভালো লাগবে। বাই দ্য ওয়ে, এটা শুধুমাত্র যে গেমিংয়ে আপনাকে হেল্প করবে এমন না, এটা ক্যামেরার শাটার বাটন হিসেবে ব্যবহার করা যায়। এটা ভালো করছে যে অনেক গেমিং ফোনে দেখা যায় যে এই বাটন আছে কিন্তু সেগুলোকে মাল্টিপারপাসে ইউজ করা যায় না, কিন্তু এটা মাল্টিফাংশনাল আর বিভিন্ন কাজে ব্যবহার করতে পারছেন। এছাড়াও নিজের মতো করে এখানে ফিচার্স অ্যাসাইন করতে পারবেন। এখন এই গেমিং ডিভাইসটার একটা জায়গায় কমতি আছে, এটা অতিরিক্ত হিট জেনারেট করে। সেক্ষেত্রে যে পারফরমেন্স ড্রপ করে ফেলে ব্যাপারটা এমন না, কিন্তু অ্যানোয়িং ফিল দেবে, এবং এইভাবে আসলে মানে এত হিট জেনারেট করতে থাকলে সেটা গেমিংয়ের জন্য একটু ঝামেলার কারণ হয়ে দাঁড়াতে পারে। লং রানে গিয়ে ডিসপ্লেতেও একটা ইস্যু হতে পারে, আইদার এর পারফরমেন্স কমতেও পারে, যেটা হওয়ার পসিবিলিটি থাকে। সেক্ষেত্রে আমি বলবো আপনারা ওই কুলিং সিস্টেম সহ যদি ব্যবহার করেন তাহলে কিন্তু ওই প্যারাটা পড়বেন না, এবং ওরা বুদ্ধি করে সেই জিনিসটা নিয়ে আসছে, এটা ভালো। এটা একটু ক্লিকি চিন্তাভাবনা ভালো, ব্যাপারটা ভালো। তবে ভাই একটা গেমিং ডিভাইসের বেস্ট গেমিং এক্সপিরিয়েন্স পাওয়ার জন্য তার কিন্তু স্পিকারটাও সেরকম হওয়া চাই। ওরা কি করছে এখানে দুইটা স্পিকার দিয়ে দিছে, দুইটাই JBL টিউনড, সো আপনি স্টেরিও সাউন্ড পাবেন, ডুয়াল সাউন্ড পাবেন। বাট সত্যি বলতে এটার সাউন্ড কোয়ালিটি একদমই ভালো লাগেনি আমার কাছে, বিলো অ্যাভারেজ মনে হয়েছে। এমনকি এটা আমি 20,000 টাকার নিচের ফোনের সাউন্ড কোয়ালিটির সাথেই কম্পেয়ার করতে পারি। ফার্স্ট অফ অল সাউন্ডটা প্রচণ্ড পরিমাণ থিন, এবং আমি আমার ভয়েস এই অন্য ফোনে যেমন শুনতে পাই এখানে শুনতে গেলে খুবই জঘন্য লাগে। আমি মনে হচ্ছে আমার মাইক্রোফোন কোয়ালিটি এত বিশ্রী কেন। এটার সাউন্ড কোয়ালিটিতে ইম্প্রুভমেন্টের দরকার ছিল। আপনি মোটামুটি একটা ব্যালেন্স সাউন্ড পাবেন, দুদিক থেকে সাউন্ড পাবেন। গেমিং টেমিংয়ে এই সাউন্ডগুলো খুব একটা প্যারা আপনাকে দিবে না, কিন্তু যদি আপনি মুভি দেখেন কিংবা এই যে কথা শুনছেন আমাদের, এই সমস্ত সাউন্ডগুলো শুনতে গেলে আপনার কাছে একটু বিরক্তি লাগবে। যার ভোকাল এভরিডে আপনি শুনে অভ্যস্ত, এই যে আমারটা, এইটার ক্ষেত্রে আসলে একটু ডিফারেন্ট লাগবে, যে জিনিসটা আর কি ভালো লাগেনি। মূলত সাউন্ডটা বেশ থিন মনে হয়েছে। এটার হ্যাপটিক ফিডব্যাক আবার ভালো। আপনি যখন কিনা এই যে গেমিং ট্রিগারে এভাবে প্রেস করছেন তখন কিন্তু একটা হ্যাপটিক ফিডব্যাক দেয়, যেটা ডেফিনেটলি বেশ টাইট এবং স্ট্রং বলতে পারি। তবে গেমিং ডিভাইসের তো আরেকটা জায়গায় কমতি থাকে, ক্যামেরাতে বলছিলাম। এইটার ক্যামেরায় আমরা এসে দেখছি দুইটা শুটার আছে, এবং দুইটা কাজের, একটা আলট্রাওয়াইড, একটা মেইন শুটার। মেইন শুটারটা 108 মেগাপিক্সেল, আর পরবর্তী শুটার 8 মেগাপিক্সেল আলট্রাওয়াইড। ফ্রন্ট ফেসিং ক্যামেরা 13 মেগাপিক্সেল। বোথ সাইডের ক্যামেরায় এবার 4K তে রেকর্ড করা যায়, সামনে 30 FPS, রিয়ারে 60 FPS। এই জায়গাগুলো কিন্তু খুব একটা খারাপ লাগছে না। তবে আপনি যখন ছবি তুলবেন এবং 40,000 টাকা দামের স্মার্টফোন দিয়ে যখন ছবি তুলছেন তখন আপনার কাছে কমতি লাগবে। ডিলাইটের ছবিগুলোতে আপনি ডিটেল মোটামুটি ভালোই পাবেন, কিন্তু কালারটা ন্যাচারাল না, বরং অনেকটাই স্যাচুরেটেড, ভাইব্রেন্টের দিকে। ভাইব্রেন্টের পরেও যদি বলি একটু স্যাচুরেটেডের দিকেই নিয়ে নেয় আসলে, সেই সাথে কন্ট্রাস্টি ভাইবও আছে এখানে। তাছাড়া জুম করতে গেলে একটু অয়েলি একটা ব্যাপার আপনি লক্ষ্য করবেন, মানে ওই লেভেলের ডিটেল আর জুম করলে আপনি পাচ্ছেন না। আর শ্যাডোর দিকে বা লো লাইটের দিকে কিন্তু এটা কিছুটা গ্রেইন ক্যাপচার করে, প্লাস বেশ কিছুটা সফট করে ফেলে আর কি। এক্সপোজার ব্যালেন্সে কিছুটা ইস্যু আছে, এই প্রাইস পয়েন্ট থেকে আমরা আরও একটু বেটার ডিল আশা করি আসলে। যদিও বা এটা একটা গেমিং ডিভাইস, ক্যামেরাতে ওই রকমের ফোকাস আসলে দেওয়া হয়নি। তবে নাইট মোড অন করে নিলে তুলনামূলকভাবে বেটার আউটপুট পাওয়া যায়, কিছুটা কন্ট্রাস্টি কালারফুল ছবি দেয়, এবং সেগুলো ইউজেবল। আলট্রাওয়াইড শুটারটা আর মেইন ক্যামেরার মাঝে কালারের কিছুটা তারতম্য আছে, মানে আলট্রাওয়াইডটা আরও একটু ভাইব্রেন্ট বা একটু স্যাচুরেটেডের দিকে বেশি নেয়, ওটা আর কি একটু ওয়ার্মের দিকে টোন থাকে। তাছাড়া এখানে আপনারা ডিটেলের পরিমাণ কম পাবেন, এবং এইটা মূলত ডে-লাইট কন্ডিশনে বা প্রপার লাইটিং কন্ডিশনে ভালো ছবি দিতে পারবে। এটাকে ওই আপনারা কম্পেয়ার করতে পারেন অ্যারাউন্ড 30K বা এর নিচের যে ফোনগুলোতে আলট্রাওয়াইড দেখি ওই ডিভাইসগুলোর সাথে কম্পেয়ারেবল। এটাতে কোনো টেলিফটো জুম লেন্স নেই, তবে আপনারা চাইলে এখানে পোর্ট্রেট মোডে ছবি নিতে পারবেন, এবং পোর্ট্রেটে দুইটা ফোকাল লেন্থে কিন্তু ছবি তোলা যায়, 1x 2x। আমার কাছে 2x এর ছবিগুলোই বরং বেশি ভালো লেগেছে, দেখতে সুন্দর লাগে, যদিও বা কিছুটা সফটনেস এখানে লক্ষ্য করা যায়। ব্যাকগ্রাউন্ড ব্লারনেসটা একটু আর্টিফিশিয়াল লাগবে, এবং হেভি হাইলাইট চলে আসলে কিন্তু ওটা কন্ট্রোল করতে গিয়ে একটু প্যারা খায়। ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 13 মেগাপিক্সেলের, এইটা মূলত ভিডিও কলিং বা দেখা যায় যে একটু ভালো লাইটিং কন্ডিশনে ছবি তুললে মোটামুটি ভালোই আসবে। ইনডোরে ভালো লাইটে খুব একটা দারুণ আউটপুট দেয় না।
অফিসিয়ালস এই প্রাইস পয়েন্টে বেশ কিছু ডিভাইস রয়েছে, তাদের সাথে কম্পেয়ার করতে গেলে এটা ক্যামেরায় পিছিয়ে পড়বে, কিন্তু ফিচারে এগিয়ে পড়বে। যেমন সামনে পিছনে 4K আপনি রেকর্ড করতে পারছেন। এটার রিয়ারে 4K 60 FPS এর ফুটেজে আমরা কিছুটা জিটারিং লক্ষ্য করেছি, যদি কিনা একটু বেশি মুভমেন্ট থাকে। তবে নর্মালি মোটামুটি স্টাডি হাতে শ্যুট করলে এটার ভিডিও ফুটেজ কিন্তু বেশ স্ট্যাবল এবং ভিডিও একটু কালারফুল, বাট কাজে লাগাতে পারবেন বলে আশা করছি। আর ফ্রন্ট ফেসিং ক্যামেরাটা 4K 30 FPS দেয়, এইটা আবার ততটা বেটার কিছু না, কিন্তু অনেক স্মার্টফোন থেকেই এগিয়ে রাখে এই 4K 30 FPS এর ব্যাপারটার কারণে। বাকি থাকলো ডিসপ্লে। এটা ডিসপ্লেটা কিন্তু দেখতে বেশ ভালো লাগছে মিনস এটা চিন বেজেল বেশ ন্যারো, সিমেট্রিক্যাল এবং আসলে বেশ ন্যারো, কালারফুল একটা ডিসপ্লে। পাঁচল কাটট রয়েছে টপ সেন্টারে, যদিও বা এটা আরেকটু ছোট করা যেত এবং সেটা করলেই এই ডিসপ্লেটা আরও বেশি দেখতে ভালো লাগতো। সাইজ 6.78 ইঞ্চ এবং অ্যামোলেড প্যানেল, যেখানে আপনারা 1 বিলিয়ন কালার সাপোর্ট দেখবেন। আসলে এটা কালার রিপ্রোডাকশন বেশ ভাইব্রেন্ট। আর শুরুতে বলছিলাম এটাতে 144 হার্জের হাই রিফ্রেশ রেট রয়েছে, যদিও বা সেটা সমস্ত অ্যাপের ক্ষেত্রে পাবেন না, নির্দিষ্ট কিছু অ্যাপের ক্ষেত্রে আপনারা 144 হার্জ পর্যন্ত পাচ্ছেন। তবে আপনি ধরে নিতে পারেন এটা 120 হার্জেই পুশ করবে মোস্ট অফ দ্য টাইম, এবং 120 হার্জ গুড এনাফ আমার যা মনে হয়। PWM কিন্তু 230 হার্জ, যেটাও কিন্তু বেশ ভালো। অন্যদিকে 4500 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস দিতে পারে নির্দিষ্ট পিক্সেলে, এবং আউটডোরে আমরা ব্যবহার করে দেখেছি এটা স্ট্রাগল ফ্রি ব্যবহার করা যায়। ডিসপ্লেটাকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস 7i, ওই জায়গাটাও ঠিকই আছে। আপনারা তাও একটা গ্লাস প্রোটেক্টর ব্যবহার করবেন ডেফিনেটলি, আদারওয়াইজ দেখবেন পড়ে গেলেই ক্রুক। সো এই ডিসপ্লেটাতে আমরা LTPO পাইনি, ওই জায়গাটার একটা কমতি আছে। এর বাইরে দেখুন ডিসপ্লেটা দেখতে সুন্দর, টাচ রেসপন্স ভালো, কালারফুল একটা ডিসপ্লে। 120 হার্জ পর্যন্ত ঠিকভাবে পাচ্ছেন, কিছু কিছু অ্যাপের ক্ষেত্রে 144 হার্জ পাচ্ছেন। মোটামুটি একটা স্ট্যান্ডার্ড ডিসপ্লে বলা যেতে পারে এই প্রাইস পয়েন্টের অ্যাজ এ অফিসিয়াল ফোন। আবারও বলবো, গ্রে মার্কেটের ফোন নিলে বেটার ডিল পাবেন, ওই ডিসিশন আপনার। প্রশ্ন একটা থাকে, এই ফোনটাতে NFC আছে কি না? এখনকার দিনে তো NFC দরকার হয় বাংলাদেশে। NFC আছে এটাতে, আপনি ব্যবহার করতে পারবেন। প্রয়োজনীয় সেন্সরগুলো ঠিকভাবে কাজ করছে, যা যা আছে এখানে। নেটওয়ার্ক রিসিপশন ঠিকঠাক আছে। ব্যাটারি আছে 5500 mAh, এবং এই ডিভাইসটা মোটামুটি 7.5 ঘন্টার মতো একটা SOT আপনাকে দিতে পারবে, সে আপনি হেভি ইউজার হয়ে থাকলেও। গেমিংয়ে দেখা যায় যে 5-5.5 ঘন্টা, অনেক সময় 6 ঘন্টার কাছাকাছি একটা ব্যাকআপ পেতে পারেন। রেকর্ডিং অন রাখছেন কিনা ওটাও ম্যাটার করে আর কি। আর এটাকে ফুল চার্জ করতে সময় লেগে যায় কিন্তু 1 ঘন্টা প্লাস অল্প কিছু সময় লাগে। মূলত এর বক্স আপনি পেয়ে যাচ্ছেন 45 ওয়াটের চার্জিং সিস্টেম, বলছিলাম বাইপাস টেকনোলজি সাপোর্ট নেয়, আবার এটা 30 ওয়াট ওয়্যারলেস চার্জিং সিস্টেমও সাপোর্ট নেয়, সেটাও একটা ভালো বিষয়। মানে প্যাকেজ করা হয়েছে সব কিছু দিয়ে আর কি। তো বলা যায় যে একটা গেমিং ডিভাইসে যে সমস্ত জায়গাগুলোতে নজর দেওয়া উচিত ইনফিনিক্স আসলে ট্রাই করছে। এই প্রাইস পয়েন্টে টু বি ভেরি অনেস্ট কোনো ব্র্যান্ডেরই গেমিং ডিভাইস নেই, মানে যেটাকে ডেডিকেটেডলি এরকম ট্রিগার মেগার দিয়ে আসতে দেখা যায়। সো সেই জায়গায় ওরা একটা ভালো ট্রাই করছে, এবং আমি বিশ্বাস করি ইন ফিউচারে আরও বেটার কিছু করার ট্রাই করবে অবশ্যই। এখন এই ডিভাইসটা যদি গেমিংয়ের জন্য আপনি নিতে চান, দেন আপনার জন্য ভালো ডিল হতে পারে, মানে অ্যাজ অফিসিয়াল ডিভাইস। আর যদি কিনা আপনার মনে হয় আমার একটা ওয়েল ব্যালেন্স ফোন দরকার হয়, তাদের ক্ষেত্রে আসলে ক্যামেরারও একটা গুরুত্ব থাকে, ওই জায়গায় কিন্তু আপনি কমতি পাচ্ছেন, সে ব্যাপারটা মাথায় রাখতে পারেন। আর স্পিকারের একটা কমতির জায়গা আছে, যেটা আমি একটু আগেই বললাম। কী কী জায়গায় কম ছিল, কোন কোন জায়গায় ভালো করছে, সব তো শুনলে নেই। এখন ডিসিশন আপনারা নেবেন। আমি বলবো ভাই, আপনি গেমিংয়ের জন্য এই ফোনটা যদি ডেডিকেটেডলি নিতে চান, দেন অবশ্যই আপনার আসলে ওই ইয়াটা সহ নেওয়া উচিত, কুলিং সিস্টেমটা সহ নেওয়া উচিত। আইদার আপনি একটা আলাদা যদি আপনার কাছে থাকে সেটাও ব্যবহার করতে পারেন, বাট ওই জিনিসটা আপনার প্রয়োজন হবে, এটুকু মাথায় রাখতে পারেন। ও হ্যাঁ, AI এর ফিচার্সগুলো এতে কিন্তু আছে, ডেফসিকেও আছে এখানে দেখলাম, সো সেগুলো ব্যবহার করতে পারবেন। একদম প্রো লেভেলের কিছু না, বাট AI এর ফিচারগুলো এখনকার ফোনে একটু লাগে, এটা তো আছে। আপনাদের কাছে ইনফিনিক্স GT30 Pro কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, এবং কারা কিনছেন অলরেডি বুক টুক করে ফেলছেন সেটা কমেন্ট করে জানাতে পারেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে। টেক কেয়ার।